দরজাটা লাগাম। জীবন একটা অদ্ভুত ব্যাপার। বহুদিন আগে যখন এই সংঘ শুরু হয়, সেদিকে একটা কমিটি করার কথা হলো। আমি তো তখন ইয়াং। কথা হলো, আমি বললাম যে ইয়াংদেরকে দেব। আমার অগ্রজরা বললেন না, ওরা বুঝবে না, ওরা পারবে না, ওরা পারবে, ওদের কি দেব। 4 জন ইয়াংকে আমি বাছলাম, তার মধ্যে একজন এখানে আছে, আদিদের থাকে, আর 3 জন ছিল। এবং এই নিয়ে সাথে আমার ঝগড়া হয়ে গেল। আমার প্রিয় শিল্পী এবং আমার বড় বোনের মতো এবং দারুণ অভিনয় করতেন। বলে তোকে মারবো, আর মারে এরা যাই করে, ইয়াং ছেলে বলবো, তুইও তো ইয়াং। আমি না, আমাদের পরবর্তী প্রজন্ম দরকার। আজকে যেটা বললাম সেটা কাউকেই বলিনি, যারা ছিলেন সেদিন যেখানে তারা জানতেন, কিন্তু কথাটি বললাম একটি কারণ, যে একটা স্বপ্ন সেটা কোনো এক জায়গা থেকে শুরু হয়। চমৎকার ভাবে সেদিন অনেকেই এরকম একটি সঙ্গীত প্রয়োজন অনুভব করেছিলেন, এবং প্রয়োজন অনুভব করেছিলেন কেন? কারণ এই মানুষগুলো অন্য মানুষের মতো নয়। এটা আপনারাও জেনে নেবেন। আপনারা বলছি না, আমি তোমাদের কথাই বলছি। যারা আমার চেয়ে বড় তারা আমাকে ক্ষমা করে দিয়েন, কিন্তু আমার ছোট ভাইদেরকে আমি তুমি বলতে অভ্যস্ত। তুমিও বলি, আমার কাছে তাই মনে হয় যে সত্যি একটি সময় আসবে যখন এই যে রিজার্ভ ফোর্স, শিল্পীদেরকে আমি অনেক সময় রিজার্ভ ফোর্স বলি, তার কারণ হলো যে কোনো সমাজে, যে কোনো মানুষের মধ্যে, যে কোনো রাষ্ট্রে ঝগড়া বিবাদ তো হবে, মানুষের ঝগড়া বিবাদ হয়, কিন্তু 2 পক্ষ ঝগড়া করে, থার্ড একটি পক্ষ কিন্তু থাকে। অদ্ভুত আমার দেশ, এখানে থার্ড করে পক্ষ নেই, কেউ নেই যে সামনে গিয়ে মাঝখানে গিয়ে দাঁড়াবে যে থামো থামো। এই কথাটা বলার ছিল। যে কথাগুলো আজকে এখানে হলো সেগুলো সব আমার প্রাণের কথা। ওরা 2 মিনিট পেয়েছে অথবা 3 মিনিট পেয়েছে, সবাই কিন্তু আমার প্রাণের কথা পেয়েছে। আমিও এইসব নিয়ে বহুকাল ধরেই আছি। তার 2টি পাগলামের উদাহরণ আমি আজকে দিই। আমি আমার নিজের সম্পর্কে খুব একটা কথাবার্তা বলি না। একটা কথা হলো, 2টি উদাহরণ দেব। একটা হলো, আমি লিবিয়ায় গিয়েছিলাম মাস্টারি করার জন্য, টিচিংয়ে। 2.5 বছর পুরোরকম ছিলাম, তারপরে চাকরি ছেড়ে চলে এসেছি। আসার পরে আবার কয়েকদিন পরে একটা চাকরির কথা হলো, সেটা জাম্বিয়াতে পোস্টিং, টিচিং, ইউনেস্কো জব। 82 আমাকে ডাকলেন, সেক্রেটারিয়েট থেকে আমি গেলাম, আমার কাগজপত্র দিয়ে দিলেন যে একমাত্র নমিনি আমি বাংলাদেশ। আমি সেই কাগজগুলো নিয়ে বাড়িতে যাওয়ার পথে কাগজগুলো পড়ে গেছে। আমি তখন স্টেজে ওথেলো নাটক করি, ক্যাসিও।
সেই কাগজগুলো যখন পড়ে গেছে তখন আমি যে রিলিফড ফিল করলাম সেটা জীবনে কখনো করি না। আবার সেই আফ্রিকা যাব, আমার নাটক মহিলেশ্বর ভিত্তিক গাইড হাউস, তখন এই পাশটা হয়নি। আরেকটা আছে, তেজগাঁ কলেজে আমি মাস্টারি করি, তখন ইংরেজি পড়াই। একদিন ক্লাসে ঢুকতেই ছেলে মেয়েরা বললো, স্যার কালকে তো আমি নাটক দেখছি। এই যে নাটক দেখছি বললো, টিচার হিসেবে আমার হঠাৎ করে মাথার মধ্যে খেলে গেল। 500 ছেলে মেয়ে, ওই যে কমার্স থেকে আসে, সায়েন্স থেকে আসে, আর্টস থেকে আসে, ওরা একটা ক্লাসে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমার মনে হলো আমি কাজটিকে ঠিক করছি, এদিকে টিচিংও করছি, ওদিকে নাটকও করছি। আবার ছেলেপুলে ক্লাসে যদি নাটকের কথা বলে আমার মন খারাপ হয়। I must take a decision. তখন আমার মনে হলো I must take a decision, whether it is teaching or acting. এবং খুব অল্প সময়ের মধ্যে আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম এবং আমি বললাম অ্যাক্টিং। দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ ডান। আমার জীবনে কিন্তু এগুলো ফিরেছি। এবং ওই যে আমার জাম্বিয়াতে যাওয়ার কথা ছিল, ওই পোস্টিংটা, ওর মাসিক বেতন ছিল 1982 সালে 1 লক্ষ টাকা। এই নাটকের জন্য আমি এগুলি করেছি। আমি আজও তাই বলি। আমি বলি যে তা রিজার্ভ ফোর্স, থার্ড পার্টি। একটা সমাজের নাটকের মানুষ যেই কাজ করতে পারে, একটা সমাজে মানুষ হাজার রকম বেড়ে উঠবেন, কিন্তু নাটকের মানুষ মুখে হাত দিয়ে বলতে পারে সে নাটকের জন্য জন্মেছে, সে অন্য কিছুর জন্য জন্মেনি, সে শিল্পের জন্য জন্মেছে। শিল্পী খুব সহজে নিজের পার্থক্য অন্য মানুষের সাথে বুঝতে পারে। সুতরাং জন্ম যখন হয়েছে শিল্পী হওয়ার জন্য, তখন তার যা কিছু কষ্ট সেটা আমাকে নিতে হবে, যা কিছু দুঃখ সেটা আমাকে পোহাতে হবে, যা কিছু দায়িত্ব তাও আমার পালন করতে হবে। আমাকেই পালন করতে হবে, আর কিছু নেই, আর কেউ নেই। হাজার চিন্তা করলে আর কেউ কিন্তু নেই। এই যে এ ধরনের যারা পড়ে আছে, এরাই কিন্তু দেশ বুঝে, এরাই কিন্তু মানুষ বুঝে। আর যে মানুষ দেশ বুঝে না, মানুষ বুঝে না, সেই মানুষ দেশে বিলং করে না, সেই মানুষ এই দেশে বিলং করে না। আমার বন্ধু নরেশ ভূঁইয়া মনে আছে এখনো, আগে একটি নাটক করবো বলে আলাউদ্দিন আলাদের কাছ থেকে একটি স্ক্রিপ্ট আনলাম। তিনি তখন দেখা করেছেন প্রিন্সিপাল, নাটকটি আনলাম। নরেশ ভূঁইয়া, আমি, মহাবীর, এরা নাট্যচক্র করেছি বাংলাদেশের নাটকের শিল্পী। তা আমি ভেবেছি যে অনেকদিন হলো তো আমি করি না কিছু, আমি নাটকটি করি। 18 বছরের যৌবন বোধ হয় নামছি। আমি ঠিক করেছি আমি নাটকটি করবো। নরেশ এসে বলল, দোস্ত নাটকটা আমি করি, ডিরেকশন আপনি করবি, নাটকই তো করবি। আজও ওর মনে আছে কিনা আমি জানি না, কিন্তু সেখান থেকে আমরা আছি। আমরা কোথাও যাইনি, আমরা নাটক নিয়ে কিন্তু আছি। We are with it. We are with it. Actors. Actors.